শিক্ষকদের লাঠি পেটা করা, কার্যত তাদের মাথা ফাটিয়ে দেয়া, মানে এই যে পুলিশি অত্যাচার, শিক্ষক সাংবাদিকরা বলছেন এরা শিক্ষক, এদের উপর কেন লাঠি চার্জ করছেন? পুলিশ শিক্ষকের উপর লাঠি চার্জ করছে, তারা দীর্ঘ 6 বছর শিক্ষকতা করে এসছে, তাও তাদেরকে লাঠি চার্জ হতে হচ্ছে, পুলিশের লাঠি খেতে হচ্ছে। আমি বলছি এর আগে কসবা, তারপর দেখা যাচ্ছে কাল বিকাশ ভবন। রীতিমতো এখন না গর্জে উঠলে কখন গর্জে উঠবে মানুষ? আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। এই মুহূর্তে কি প্রয়োজন স্যার, সব থেকে বেশি কি প্রয়োজন? আমি আপনাকে জিজ্ঞাসা করব, কাদের প্রয়োজন? এই এই হস্তক্ষেপ কারা করতে পারে? কি করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে? কারণ কেন, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি না নির্দেশ নিলে বা উপরতলার না নির্দেশ থাকলে পুলিশ কখনোই লাঠি চালাতে পারে না, কারণ দীর্ঘ দিন ধরে আমরা দেখেছি এসএসসি ভবনে তারা বসেছিল, কিন্তু তাদের উপরে কোনো লাঠির আঘাত হয়নি। তাহলে কাল বিকাশ ভবনে কার নির্দেশে কার্যত লাঠির আঘাত খেলো তারা? তোমার মূল প্রশ্নটাতে বলবো আমি যে জাতির লজ্জা, বাঙালির লজ্জা, যে শিক্ষকরা মানে স্কুলে পড়ান, বাচ্চা শিশু তৈরি করেন, বাচ্চা তৈরি করেন, আগামী প্রজন্ম তৈরি করেন, তাদেরকে যেভাবে প্রথমে শাসক দল এবং তারপরে পুলিশ নির্যাতন করলো, মানে মাথা ফাটিয়ে দিল, 50-এর উপর আক্রান্ত। এবং এটা বাঙালি জীবনে এত বড় লজ্জা, শিক্ষকদের উপরে অত্যাচার, এত বড় অত্যাচার এর আগে কখনো কোনো শাসক করেনি, তৃণমূল যেটা করিয়ে দেখালো। এবং দেখো মানে ধারাবাহিকভাবে এর আগে আমরা দেখেছি যে ডিআইএ অফিসে কিভাবে কসবাতে আক্রান্ত হয়েছিলেন শিক্ষকরা। এবং এই শিক্ষকরা কেন আক্রান্ত হবেন তুমি আমায় বলতে পারো? যে এরা তো যোগ্য শিক্ষক, এরা তো টাকার বিনিময়ে চাকরি নেয়নি। যারা তৃণমূল নেতাদেরকে দুহাতে টাকা দিয়ে চাকরি নিয়েছিল তাদেরকে বাঁচানোর জন্য এই যোগ্য শিক্ষকরা আজকে চাকরি হারা হয়েছেন। ফলে এই শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রতি মুহূর্তে মানে দুই রকম অবস্থান আমরা সরকারকে দেখছি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলছে আমাদের ছেলে, তোমাদের চিন্তা নেই, সরকার আছে, পাশে আছে, দেখছি ইত্যাদি নানা রকম আশ্বাস। অন্যদিকে পুলিশ দিয়ে মারধর করা, অন্যদিকে তৃণমূলের নেতাদেরকে দিয়ে চড়াও হওয়া, এটা ধারাবাহিকভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তৃণমূলের দুটো মুখ, এক মুখে তারা মানে ক্যারট রেখেছেন, কিছু মানে সুযোগ সুবিধে, আপাতত চাকরি থাকলো, আপাতত আপনাদেরকে কিছু ভাতা দেওয়া হলো, আর আরেক দিকে হলো পুলিশ প্রশাসনকে নামিয়ে লাগাতার তাদের উপর নির্যাতন করা হচ্ছে। আমি বলছি এটা এক তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি, দুই হলো রাষ্ট্রীয় সন্ত্রাস। ফলে এক প্রাতিষ্ঠানিক দুর্নীতি, দুই রাষ্ট্রীয় সন্ত্রাস, এবং শিক্ষকদের উপর নির্যাতনটা একটা লজ্জার। এবং যেখানে শাসক দল সরাসরি নেমেছে সেখানে সবচেয়ে বড় আশু প্রয়োজন আমি মনে করি রাজ্যের বিরোধী দলগুলোকে রাস্তায় থাকা। আমি বলছি না শিক্ষকদের পাশে বসা, কিন্তু কেন আমার রাজ্যের শিক্ষকরা আক্রান্ত হবেন, কেন আমার রাজ্যের শিক্ষকরা পুলিশের দ্বারা নির্যাতিত হবে, শাসক দলের নেতারা কেন গিয়ে তাদের উপর চড়াও হবে? এই প্রশ্নে, রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রশ্নে প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলের আজকে বন্ধ ডাকার কথা ছিল, আজকে রাস্তা অবরোধ করার কথা ছিল, আজকে বড় আন্দোলন করার কথা ছিল। এবং মানে এই মুহূর্তে সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাস যারা মনে করছেন, বিশেষ করে আমি বিজেপি দল এবং সিপিআইএম দলকে বলবো যে যেটা মূল রাজনৈতিক দল, তারা মুখে বলছেন যে এটা রাষ্ট্রীয় সন্ত্রাস, শিক্ষকদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস। যদি শিক্ষকদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস হয়, রাষ্ট্রীয় সন্ত্রাসকে আটকানোর দায়িত্ব মানে কেবলমাত্র এই গণসংগঠনগুলোর হতে পারে, শিক্ষক সংগঠনের হতে পারে? এটা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি কেন তাদের মতন করে রাস্তায় নামবে না, তাদের মতন করে কেন প্রতিবাদ আন্দোলন করবে না? গতকালের এত বড় ঘটনার পরে রাত্রেবেলাতেই রাস্তায় নামার কথা ছিল বিজেপির নেতৃত্বের। কোথায় বিজেপির নেতৃত্ব, কোথায় সিপিএম এর নেতৃত্ব? আমরা যখন প্রশ্ন তুলছি আমাদের উল্টো প্রশ্ন তোলা হচ্ছে, আপনি রাস্তায় নেমেছেন। আরে আপনার বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা পালন করতে আপনারা ব্যর্থ হয়েছেন, সেই ব্যর্থতার মানে ঢাকবার জন্য আপনারা এখন বিশ্লেষকদের, সাংবাদিকদের প্রশ্ন তুলছেন। আপনি রাস্তায় নেমেছেন, আমরা আমাদের মতন প্রতিবাদ করছি, আমরা আমাদের মতন মিডিয়াতে শিক্ষক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করছি, আমরা আমাদের লেখনীর মাধ্যমে লিখছি। কিন্তু আপনাদেরকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে, আপনাদেরকে ভোট দিয়ে যারা বিধানসভায় বিরোধী দলের মর্যাদা দিয়েছে, আপনারা রাস্তায় নেই কেন? আপনারা রাস্তায় নেই কেন? আমি এখানে একটা কথা বলবো, কালকে সজল ঘোষ, কৌস্তব বাগচি সঙ্গে সঙ্গে গিয়েছিল, তাদেরকেও কার্যত পুলিশ আটকে পাঠিয়ে দিয়েছে। উপরন্তু আরেকটা জিনিস দেখা যাচ্ছে স্যার, একটা কালচার শিক্ষকদের মধ্যেই ওখানেই অতিবামদের একটা তারা কার্যত উনাদেরকে বিক্ষোভ দেখিয়ে রীতিমতো পুলিশের সাথে তর্কাতর্কি। দেখো আমি মনে করি যে সজল ঘোষ ব্যক্তিগতভাবে গেছে,
তার অধিকারীর নির্দেশেই গেছে। যেভাবেই যাক, এই সজল ঘোষের দায়িত্ব বা শুভেন্দু অধিকারীর দায়িত্ব এনজিও না। এনজিও মানুষের সাহায্য করবে, পাশে দাঁড়াবে, মানে কিন্তু বিরোধী রাজনৈতিক তারা তারা এনজিও হিসেবে গেছে, কিন্তু বিজেপি তো মানে রেজিস্টার্ড বিরোধী দল, বিধানসভায় বিরোধী দল, রাজ্যে রাজ্যে মিছিল করতে পারতো, বন্ড ডাকতে পারতো, প্রতিবাদ আন্দোলন করতে পারতো, থানা ঘেরাও করতে পারতো। কোথায় বিজেপি? কোথায় বিজেপি? সজল ঘোষ, কৌস্তব বাস্তিদের শুভেন্দু অধিকারী পাঠিয়েছে, এটা এনজিও অ্যাপ্রোচ। এনজিও অ্যাপ্রোচ আর রাষ্ট্রীয় অ্যাপ্রোচের মধ্যে তফাৎ আছে। এনজিওর ভূমিকা সজল ঘোষ পালন করেছে, আমি তাকে সেলাম করি, ওর যে কোনো ধরনের কাজকর্মকে আমি সবসময় সাধুবাদ জানাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এনজিও রোল তো বিজেপির নয়। এনজিও আর রাজনৈতিক দলের তফাৎ কোথায়? রাজনৈতিক দল আমরা ভোট দিয়ে বিজেপিকে প্রধান বিরোধী দলের আসনে বসিয়েছি, কিন্তু গতকালের ওই রকম নৃশংস অত্যাচারের পর, শিক্ষকদের উপর নির্যাতনের পর রাস্তায় বিজেপি কোথায়? আর যখন এই প্রশ্নগুলো তুলছি তখন বলা হচ্ছে যে আপনি বিশ্লেষক, আপনি রাস্তায় কোথায়? আপনাকেও রাস্তায় নামার জন্য বলা। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে তাহলে ভোট পেলেন আপনারা, বিরোধী দলের নেতা হলেন আপনি, বিরোধী দলের মর্যাদা পেলেন আপনারা, আপনারা বিরোধী দলের ভূমিকা পালন করতে কেন পারছেন না? আপনাদের ব্যর্থতাটা সাংবাদিকদের উপর, বিশ্লেষকদের উপর চাপিয়ে দিচ্ছেন, চাপিয়ে দিয়ে কটাক্ষ করছেন। বিশ্লেষকরা কেন আসছে না? আমরা আমাদের বিশ্লেষণের ধারায় যেভাবে রাষ্ট্রীয় মানে সন্ত্রাস হয়েছে তার তীব্র প্রতিবাদ করেছি, করতে মানে বছরকে বছর করছি, অন্যায়কে অন্যায় বলতে পারছি। সেটা যদি না বলতে পারতাম সেটা নিয়ে প্রশ্ন করতে পারতেন। আমার ভূমিকা, সাংবাদিকের ভূমিকা আর রেজিস্টার্ড অপোজিশন পলিটিক্যাল পার্টির ভূমিকা এক নয়। রেজিস্টার্ড অপোজিশন পলিটিক্যাল পার্টিকে মানুষ ভোট দিয়েছে সরকারের অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করবার জন্য, প্রতিবাদ করবার জন্য, বিকল্প রাজনীতি মানুষের সামনে খাড়া করবার জন্য। এবার তোমাকে আমি যেটা বলবো সেটা হলো যে দেখো, কেন এই আন্দোলনকে, কেন শিক্ষকদের আন্দোলনটা কেবল শিক্ষকদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না? কেন এই আন্দোলনকে আমি মনে করি যে বৃহত্তম রাজনীতির অংশ হিসাবে দেখতে হবে। কেবলমাত্র শিক্ষকরা চাকরিহারা হয়েছেন এই জায়গা থেকে যদি বিচার করি তাহলে ভুল বিশ্লেষণ হবে। আমি মনে করি এরা চাকরিহারা হয়েছেন পরিষ্কার প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য, যেটা তৃণমূল কংগ্রেস তার নেতা নেত্রীদের লালসা, টাকার লালসা, টাকা বানানোর লালসার জন্য আজকে যোগ্য প্রার্থীরা চাকরি হারিয়েছেন। দিনের পর দিন এরা অন্যায় অবিচারের বিরুদ্ধে যখন কথা বলেছেন, রাস্তায় নেমেছেন, এদেরকে পুলিশ বারবার নির্যাতন করেছে। এখন শাসক দলের নেতা, বিধাননগরের কাউন্সিলর পর্যন্ত তার সঙ্গী বাহিনীকে নামিয়ে দিয়ে তাদের উপর নির্যাতন করছে। শাসক অত্যাচার করছে, পুলিশকে নামিয়ে দিয়েছে। দেখো, আমরা সাধারণত জানি যে আর্মিকে ছাড়পত্র দেওয়া হয় প্রতিপক্ষ দেশে আক্রমণ করবার জন্য, পুলিশকেও কি ছাড়পত্র দেওয়া হয় শিক্ষক পেটানোর জন্য? পুলিশকে কি ছাড়পত্র দেওয়া হয় পুলিশকে শিক্ষক পেটানোর জন্য? ফলে এটা একদম পরিষ্কার তোমায় বলছি, স্বাধীন বাংলাতে শিক্ষকদের উপর এত বড় নির্মম অত্যাচার আগে কোনো সরকার করেনি। শিক্ষক পেটানো সরকার আর নাই দরকার। এই প্রশ্নটাকে সামনে রেখে কেন শুভেন্দু অধিকারীরা রাস্তায় নামতে পারছে না? কেন মানে অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো রাস্তায় নামতে পারছে না? এটা আমি তোমায় বলছি বৃহত্তম রাজনীতির পার্ট। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাজ্যে প্রতিষ্ঠা করেছে তার শিকার হয়েছে এই বিরাট সংখ্যক শিক্ষক, এবং শিক্ষকদের উপর নির্যাতন, মনে রাখবে মেরুদণ্ড, জাতির মেরুদণ্ডের উপর মানে নির্যাতন। এইরকম অবস্থায় আমি মনে করি যে বৃহত্তম রাজনীতির মাধ্যমে বিকল্প রাজনীতি তুলে ধরা দরকার। সেই ছোট্ট শুধু আপনাকে কথা বলবো, বলছি স্যার, বিরোধী দল যদি পথে নামতে যায় সেখানে তাদের পারমিশনের প্রয়োজন হয়, বারবার করে পারমিশন পাওয়া যায়নি, হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। আপনি খুব ভালো করে জানেন প্রত্যেকটা ক্ষেত্রে। When order is disordered, then disorder is the first step to bring order. যেখানে শাসক দল পারমিশন দেবে না গণতান্ত্রিক উপায়ে, সেখানে কিন্তু তোমাকে আন্দোলন জারি রাখতে হবে, তাতে জেল ভরতে হবে। মানে ওই জায়গাটাই বারবার আমি প্রশ্ন তুলছি যে একটা নির্যাতিত সরকার, অত্যাচারিত সরকার এবং তার দলের বিরুদ্ধে তুমি কিন্তু নিয়ম মাফিক আন্দোলন করলে হবে না। ওই দুটো মিছিল করে বেরিয়ে গেলাম, শেষ পর্যন্ত তুমি লক্ষ্য করেছিলে যে হাজার হাজার মানুষকে সংগঠিত করে আরজি করে ডাক্তাররা অনেকটা দূর এগিয়ে গিয়েও পারলো না, কারণ রাজনৈতিক উদ্দেশ্য তাদের ছিল না।
রাজনীতির বৃহত্তম ন্যায় বিচার চাইতে গেলে তোমাকে পরিবর্তনই একমাত্র পথ। পরিবর্তন, পশ্চিমবাংলায় পরিবর্তন যদি না আনতে পারো তাহলে তোমার এখান থেকে মুক্তি নেই। ফলে আমি তোমায় বলছি, এই যে আন্দোলনগুলো হচ্ছে, এই আন্দোলন, প্রত্যেকটা আন্দোলন মানে পশ্চিমবাংলার মানে যে অব্যবস্থা, পশ্চিমবাংলার দুর্নীতি, পশ্চিমবাংলার যে একটা মানে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, সেই স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু প্রত্যেকটা ছোট ছোট আন্দোলনকে ওই যেমন করে মালা গাঁথে এক একটা ফুল দিয়ে, তেমনি ছোট ছোট প্রত্যেকটা আন্দোলনের সাথে বিরোধী দলের থাকার কথা ছিল। তোমাকে আমি থিওরিটিক্যালি এটা বলছি তা নয়, বাস্তবে বলছি। কেন বলছি? আমাদের অভিজ্ঞতা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের বিরুদ্ধে যখন আন্দোলন করছিলেন তখন ছোট ছোট আন্দোলনগুলোকে তিনি নিজের ফোল্ডে আনছিলেন, ছোট ছোট আন্দোলনগুলোকে নিজের সাথে যুক্ত করেছিলেন। গো ব্যাক এর ন্যারেটিভ ছিল না তখন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণটা হলো কি, বিজেপি তো মুসলমানদেরকে নিয়ে চলে না। পশ্চিমবাংলা একটা বিরাট সংখ্যক মানুষ বিজেপির রাজনীতি পছন্দ করে না, কারণ সবাইকে নিয়ে সে চলতে পারছে না জন্য। হিন্দু মুসলমান সবাইকে নিয়ে যদি চলতে পারতো তাহলে গো ব্যাকের স্লোগান অভিজিৎ গাঙ্গুলিকেও শুনতে হতো না, তাহলে গো ব্যাকের স্লোগান অন্যদেরও শুনতে হতো না। দেখো, মানুষ কিন্তু বিকল্প চাইছে, কিন্তু বিকল্প দিতে পারছে না বিজেপি। এই যে মানুষের প্রতিনিয়ত অত্যাচার, শিক্ষক অত্যাচার হতে পারে, বা সাধারণ মানুষের যে প্রতিনিয়ত অত্যাচার, ল অ্যান্ড অর্ডার ব্রেক করা, বা মুর্শিদাবাদের যে দাঙ্গা, এই সমস্ত গুলো কিন্তু রাজ্যের শাসন ব্যবস্থার প্রকৃত স্বরূপকে তুলে ধরে। সেখানে প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা ছোট বড় মেজো আন্দোলনের সাথে যদি বিজেপি নিজেকে যুক্ত না করতে পারে তাহলে বিকল্পটা দেবে কি? দিনের শেষে যখন ভোটের কাউন্টিং হবে তখন আমাকে এই কথাটা বলতে হবে, যদি মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বিরাট কিছু না এগিয়ে আসে তাহলে বিজেপি বিরোধী দলের ভূমিকা পালন না করবার জন্য বিকল্প তৈরি করতে পারেনি, সেই কথাটাই কিন্তু বারবার আসবে। একটা জিনিস আর সবশেষ আমি একটাই কথা বলবো, বলছি স্যার, পেটের ভাতের লড়াই হচ্ছে কার্যত। আমি বলছি তারা বাড়ি থেকে বেরিয়েছে, তাদের তারা 6 বছর চাকরি করেছে, শিক্ষকতা করেছে, আমি বলছি তারা মাথা ফাটিয়ে বাড়িতে ঢুকছে, তাদের বাড়িতে তো ছোট ছোট বাচ্চা আছে, কি তাদের এই মুহূর্তে মানসিক না দেখো, মানে ভীষণ মানে দুঃখের, আমি বলছি বেদনার, মানে পশ্চিমবাংলায় কালকে সমস্ত মানুষকে নাড়িয়ে দিয়ে গেছে যে কি ধরনের অত্যাচার। পরিবর্তনের নাম করে তৃণমূল যে সরকারটা এসেছিল, পরিবর্তনের পরিবর্তে প্রতিশোধ নিচ্ছে। একটা মানে প্রথমে তোমাদেরই নেতারা দুহাত তুলে টাকা নিয়ে দুর্নীতি করলো, সেই দুর্নীতিবাজদের বাঁচানোর জন্য তোমরা যোগ্য প্রার্থীদের বলি দিলে। এইবার যোগ্য প্রার্থীদের আলোচনা যখন চাইছে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনাতে আসলেন না? কেন পার্থ বসু আলোচনাতে আসলেন না? যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে মেদিনীপুরে দাঁড়িয়ে বলেছিলেন, আমি যদি কলকাতায় থাকলাম 1 মিনিটের মধ্যে সমস্যা সমাধান করে দিতাম, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন কলকাতার বুকে থেকে আন্দোলনকারীদের সাথে সাক্ষাৎ করতে আসলেন না, কথা বলতে আসলেন না কেন? গণতন্ত্র তো কথা বলার জায়গা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা শিক্ষামন্ত্রী পার্থ বসু কেন আলোচনা না করে পুলিশ পাঠিয়ে দিলেন? প্রথমে মানে তৃণমূল নেতাকে পাঠিয়ে দিলেন মারধর করবার জন্য, সেটা যখন ফেল করলো তখন পুলিশকে লেলিয়ে দিলেন। কি কারণে লেলিয়ে দিলেন আপনারা? মানে প্রশ্নটা হচ্ছে যে কতটা গণতান্ত্রিক হলে আলোচনা ছাড়া পুলিশকে দিয়ে এই ধরনের নির্যাতন? 50-এর উপর শিক্ষককে মানে মারধর করে, হাতধর করে ভর্তি করে দিয়েছে, অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি বলে অভিযোগ, অ্যাম্বুলেন্স পর্যন্ত দেয়নি। কতটা নির্দয়, নিষ্ঠুর। এবং এইরকম একটা অবস্থাতে আমি আবারও তোমায় বলছি, নিশ্চয়ই সমাজের মানে যারা, আমি অতীত মানে বারবার যেটা তোমায় বলি যে দেখো, কয়েকদিন আগেই তুমি লক্ষ্য করেছে যে ভারত পাকিস্তানের সংঘর্ষ যাতে মানে বন্ধ হয় না হয়, তার জন্য হাজার হাজার নাগরিক সমাজের লোক নেমে গেলেন। আজকে সেই নাগরিক সমাজ কোথায়? যে এক্স্যাক্টলি যারা যারা কিছুদিন আগেও শান্তির প্রশ্নে, অর্থাৎ ভারত পাকিস্তানের যুদ্ধ বিরতির প্রশ্নে বা শান্তির প্রশ্নে তারা যখন রাস্তায় নামছেন যুদ্ধবিরতির নাম করে, আজকে কেন তারা নাগরিক সমাজের মানুষের রাস্তায় নেই? কালকে রাস্তায় থাকার কথা ছিল। কিন্তু তারপরেও আমি তোমায় বলবো যে পশ্চিমবাংলার যেভাবে একের পর এক প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, যেভাবে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, যেভাবে কমিউনাল টেনশন আমি দেখতে পাচ্ছি, যেভাবে প্রত্যেকটা সেক্টরে বঞ্চনা আমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমি বলছি নাগরিক সমাজের থেকেও মানে প্রতিষ্ঠিত বিরোধী দলের ভূমিকা অনেক বেশি। সেই প্রতিষ্ঠিত বিরোধী দল যদি বলে পুলিশ আমায় ধরে, আমাকে পারমিশন দেয় না, এই গল্প আমাদের যদি শোনায়, আমরা এই গল্প শুনতে রাজি নই। ফলে আমাদের বারবার প্রশ্ন থাকবে যে ছোট বড় মেজো এই আন্দোলনগুলোর সাথে নিজেদেরকে যদি বিরোধী রাজনৈতিক দল যুক্ত না করে তাহলে ঐতিহাসিকভাবেই তারা ভুল কাজ করছেন। এই আমাদের দুর্ভাগ্য
যে একটা 34 বছর শাসনের করার পরে একটা বিরোধী দল তারা মানে কোনো একটা পরিবারের মানে জঙ্গি পরিবারে 14 জন মারা গেল কেন তা নিয়ে প্রশ্ন তুলছে, আর আরেকটা রাজনৈতিক দল যারা হিন্দু মুসলমানের রাজনীতি করছে। ফলে শেষ পর্যন্ত সেই বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কুশাসন টিকে থাকছে। এবং তোমাকে আমি বলছি যে এই ছোট বড় মেজর যে আন্দোলনগুলো এগুলোকে নিজেদের মতন করে সম্পৃক্ত করা। আমি বারবার বলছি তোমাকে, কালকের ওইরকম শিক্ষক নির্যাতনের পরে তোমাকে তো শিক্ষকদের পাশে গিয়ে আন্দোলন করতে বলিনি। তুমি বিরোধী দল, রাষ্ট্রীয় সন্ত্রাস হয়েছে, তৃণমূলের নেতারা শিক্ষকদের উপর ঝাঁপিয়ে পড়েছে। এই রাষ্ট্রীয় সন্ত্রাসকে আটকানোর প্রশ্নে বিরোধী দলের ভূমিকা একেবারে রাস্তায় মানুষ দেখতে চাইছে। কালকে একাধিক মানুষ টেলিভিশনে বলেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছেন যে বিরোধী দল কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না, মারা গেছে কিনা। আমি আরেকটা জিনিস বলছি, এই সব্যসাচী দত্ত সাংবাদিকের উপর আক্রমণ করেছে, তার গাল টিপে দিতে যাচ্ছিল, তাকে বলেছে যা গিয়ে মোদিকে বল, সেই এই জঙ্গিদের কায়দায় যা মোদির চ্যানেল, মোদিকে গিয়ে বলে। মানে আমি তোমায় বলছি, এই সব্যসাচীকে তো দেখেছি বিজেপি যখন এসছিল, এ তো তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল সব এক। মানে এরা এই যখন বিজেপিতে এসছিল তখন তো মানে বলা যায় যে মিউ মিউ করতো। মানে নির্বাচনে পরাজিত হওয়ার পরে বাড়ির থেকে বের হয়নি। ওর লোক, ও যে সমস্ত তৃণমূলের লোকদের নিয়ে ও বিজেপিতে ঢুকেছিল, সেই লোকগুলো যখন মার খেয়েছে ও তো ঘর বন্ধ করে রেখে দিয়েছিল। ফলে আমরা তো দিনের পর দিন দেখেছি যে এই সব্যসাচী দত্ত আজকে পুলিশ প্রশাসনে আছে, তাই আজকে দাদাগিরি করছে। কালকে পুলিশ প্রশাসন না থাকলে যে মিউ মিউ করে, সেটা বিজেপিতে উনি যখন গেছিলেন তখন বোঝা গেছে। কিন্তু সব্যসাচী দত্ত একটা ভাষা, সব্যসাচী দত্ত একটা তৃণমূলের মুখ, সব্যসাচী দত্ত একটা তৃণমূলের ভার্সন। তৃণমূল কংগ্রেসটা কেমন সেটা হলো সব্যসাচী, হলো তার প্রতীক। সব্যসাচী হলো তৃণমূল কংগ্রেসের মানে বলা যায় প্রতীক, সিম্বল, যে তৃণমূল কংগ্রেস কেমন শাসন করছে, কাদের দ্বারা শাসন করছে, কোন মানে গুন্ডাদের দ্বারা নিয়ন্ত্রিত, তার একটা প্রতিচ্ছবি কালকে সব্যসাচীর আচরণের মধ্য দিয়ে যেন প্রকাশ পেয়েছে।